অন্যপক্ষে স্বাগত। আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহান উর্মি। নারীর অধিকারের সংগ্রাম আর নিরন্তর মর্যাদা প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে আমরা এই অনুষ্ঠানে কথা বলি। নারীর সাফল্য ব্যর্থতা, এই সমাজে নারীর এগিয়ে যাওয়ার প্রতিবন্ধকতার ধরন আর সেই প্রতিবন্ধকতা পেরিয়ে সমতার লক্ষ্যে নারীর অপ্রতিরোধ এগিয়ে যাওয়ার প্রচেষ্টাকে আমরা তুলে ধরি। নারীবাদ আর নারী অধিকার এই সমাজে এবং কখনো কখনো পুরো বিশ্বে কী চেহারায় রয়েছে সেটি তুলে ধরার চেষ্টা করে অন্যপক্ষ। নারীর জীবনযাপনের সব কিছুই এখন যেন সমালোচনার বিষয়। তার পোশাক থেকে শুরু করে প্রতিটি পদক্ষেপ, এমনকি নারীর শিক্ষা আমাদের জন্য ক্ষতিকর, সমাজের জন্য ক্ষতিকর, এমন মতামতও সামাজিক গণমাধ্যমে ভেসে বেড়াচ্ছে। রাষ্ট্র নারীকে এগিয়ে নেওয়ার নানান আনুষ্ঠানিক চেষ্টা করলেও সমাজে কেন এই পশ্চাৎপদতা? সমস্যার মূল ঠিক কোথায়? আজ অন্য পক্ষে আলোচনা করব নারীর জীবন নিয়ে সমাজের পশ্চাৎপদতার উৎস কোথায় এই বিষয়ে। আমাদের সঙ্গে আছেন স্টুডিওতে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের অধ্যাপক সালমা আক্তার এবং আছেন গবেষক উন্নয়ন কর্মী মাহফুজা মালা। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। সালমা আক্তার, আপনাকে দিয়েই শুরু করতে চাই। সামাজিক গণমাধ্যম নিয়ে আমরা কথা বলি, কারণ এখন একটা বড় অংশ আসলে আমাদের সমাজে সমাজের চেহারা প্রতিফলিত হয় সেখানে। খুবই ইন্টারেস্টিংলি আমরা এখন দেখছি যে এমন জায়গায় এসে পৌঁছেছে নারীর প্রতি বিদ্বেষ, যে নারী শিক্ষা, যে শিক্ষা আসলে সংবিধানের একটি মৌলিক বিষয়ের মধ্যে রয়েছে এবং সেখানে কোথাও কোনো বৈষম্য করা যাবে না সেটা বলা হয়েছে। কিন্তু নারীরা পড়াশোনা করতে পারবে কিনা, এখন নারী শিক্ষা কতটা ক্ষতিকর, শিক্ষিত নারীর মুখ দিয়ে এরকম কথা বলানো হচ্ছে। একজন গাইনি ডাক্তার সম্প্রতিকালে বেশি বয়সে বিয়ে করলে কি হয়, মাস্টার্স পাশ করে বিয়ে করলে কি হয়, নারীরা সেই সমস্ত বিষয় নিয়ে বলেছেন। এর উৎস আসলে কোথায়? মানে এতখানি পরিস্থিতি ভয়াবহ কেন হচ্ছে? ধন্যবাদ। আমাদের জেন্ডার ভায়োলেন্স রিলেটেড একটা তথ্য আছে, যেখানে দেখানো হয়েছে যে নারীরা যদি ট্রেডিশনাল যে সিস্টেম সেখানটা থেকে বের হয়ে আসে, যেটা আমরা নারীদের জন্য প্রাইভেট স্পেস বলি, সেটা থেকে বের হয়ে পাবলিক স্পেসে চলে আসে, যেমন ঘর থেকে জব, এডুকেশন, আদার সেক্টরস, এমপ্লয়মেন্ট, এন্টারপ্রেনিয়রশিপ। তো তখন পুরুষরা মনে করে যে এটা আসলে পুরুষদের স্পেসে নারীরা স্টেপ ইন করে যাচ্ছেন এবং তাদেরকে ডিসএম্পাওয়ার করা হবে পুরুষদেরকে, এই ধরনের একটা মানসিক ভীতি আসছে। এবং সেখান থেকে একটা প্রায় আমরা যদি কোনো জব মার্কেটে কোনো কিছুতে অ্যাপ্লিকেশনে ফিমেলস আর প্রেফার্ড অথবা ফিমেল ক্যান্ডিডেটস আর ইকুয়ালি গিভেন চান্সেস এরকম কিছু দেখি, তখন কিন্তু অনেক পুরুষরাই বলেন যে হ্যাঁ, তারা পুরুষরা কী করবে, পুরুষরা কি না খেয়ে থাকবে, অথবা যে যদি মেয়েদেরকে জব দেন তাহলে পুরুষরা তো মানে ফ্যামিলি হেড কে হবে। আমার মনে হয় ফ্যামিলি হেড এটা হচ্ছে আরেকটা ইস্যু, যে আমরা যখনই মনে করি ব্রেডউইনারকে, পুরুষই আমাদের দৃষ্টিতে ভেসে ওঠে। একটা পরিবারে যে একটা নারী ব্রেডউইনার হতে পারেন এবং তার হাজব্যান্ড আনএমপ্লয়েড থাকতে পারেন, এমপ্লয়েড থাকতে পারেন, আপ টু দেম, সেটা যে কোনো অসুবিধার বিষয় না, সমাজ এটা কিন্তু এখনও মেনে নিতে পারেনি। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের দেশে পার্টিকুলারলি হাজব্যান্ডকে ওয়াইফের থেকে বেশি কোয়ালিফাইড হতে হবে, হাজব্যান্ডকে ওয়াইফ থেকে বেশি এস্টাবলিশড হতে হবে, এই ধরনের একটা অ্যাটিটিউড আছে। এই অল টুগেদার যে প্যাট্রিয়ার্কাল যে একটা হায়ারার্কি, যে পুরুষরা আসলে নারীদের থেকে একটু এরকম। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এটা তো ভাঙছিল, হঠাৎ করে এটা মানে আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্র নারীদেরকে ডিসি বানাচ্ছে, এসপি বানাচ্ছে, পুলিশ বানাচ্ছে, নারী পাইলট হচ্ছে, যত রকমের স্টেরিওটাইপ কাজ ছিল বেশি হয়ে এসছে বলে আমার কাছে মনে হয় যে ভিজিবিলিটিটা অনেক হাই। বাংলাদেশ সারা ওয়ার্ল্ডে লিড করছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের রিপোর্টে দেখাচ্ছে বাংলাদেশ সারা বিশ্বে 8th পজিশনে আছে জেন্ডার এম্পাওয়ারমেন্ট ইন পলিটিক্স, এবং অন্য যেগুলো আছে আমাদের ইকোনমিক এম্পাওয়ারমেন্ট এবং হচ্ছে এমপ্লয়মেন্ট, হেলথ, এডুকেশন, বাংলাদেশের নারীদের কিন্তু খুব ইন্টারেস্টিংলি লাইফ এক্সপেক্টেন্সি পুরুষদের থেকে তার মানে ইনসিকিউরিটি একটা কারণ, ইনসিকিউরিটি একটা ইস্যু। আমি আবারও ফিরবো আপনার কাছে। তার আগে মাহফুজা মালা, আমরা বোধহয় একটা দিক সবসময় একটু উজ্জ্বল রেখে কথা বলি, সেটা ভয়েই হোক বা অস্বস্তিতেই হোক, সে যে জন্যই হোক, আমরা ধর্মকে একটা দিকে রেখে দিই। আমাদের প্রচুর ধর্মকে মিসকোট করা হয় এবং নারীরা এই করলে সব ধ্বংস হয়ে যাবে, এরকম একটা ধার্মিক বয়ান দেওয়া হয়। সেই জায়গাটা যদি একটু আপনি টাচ করেন। আচ্ছা, থ্যাংক ইউ উর্মি আপু। এবং আমি সালমা আপুর সাথে একমত ঘোষণা করেই বলছি। আপাও যেটা বলছিলেন যে একটা ইনফিরিয়র কমপ্লেক্সিটি কাজ করছে এবং ইনসিকিউরিটি কাজ করছে। কারণ হলো আমাদের তো আসলে
এতদিন যাবত কি হয়েছে, আগে যেটা ছিল যে নারীরা কিন্তু ঘরে থাকতো, পড়াশোনায় তাদের এত বিচরণ ছিল না, কর্মক্ষেত্রে এত বিচরণ ছিল না, আমি একদম প্রাচীনকালের কথা বলছি। কিন্তু ডে বাই ডে নানা রকম আপনার ইনিশিয়েটিভের কারণে এখন নারী শিক্ষা বেড়েছে, আমাদের জীবনমানের উন্নয়ন হয়েছে, আমরা আগের চেয়ে অনেক বেশি কর্মক্ষেত্রে আমাদের বিচরণটা বেড়েছে। এই সমস্ত জায়গায় পুরুষদের যেটা হচ্ছে, হঠাৎ করে দেখছে তার যে ক্ষমতা সেটা আরেকজনের সাথে শেয়ার করতে হচ্ছে। এই ক্ষমতা শেয়ারিং এর জন্য তো আসলে তারা প্রস্তুত না। আমরা আমাদের এতদিনকার যে জেন্ডার ইন্টারভেনশনগুলো ছিল এটা অনেকটাই নারী কেন্দ্রিক, আমরা নারীদেরকে ক্ষমতায়ন করেছি, কিন্তু এই ক্ষমতায় তো নারীর সাথে কিভাবে সহাবস্থান করতে হবে সেটার জন্য পুরুষদেরকে শেখানো হয়নি, পুরুষদেরকে ওভাবে করে আমরা প্রস্তুত করি নাই। কোনো ট্রেনিং দেওয়া হয়নি। এই ক্ষমতা শেয়ার করার জায়গায়, ইনফিরিয়র কমপ্লেক্সিটির জায়গা থেকে পুরুষ তখন বিভিন্ন রকমের অস্ত্র ব্যবহার করছে যেটা দিয়ে সে নারীকে অবদমন করবে, এবং ধর্ম খুব এস্টাবলিশ একটা মেথড যেটা দিয়ে আপনার এটা করা যায়। আপনি যদিও এখানে আমি বলবো যে ধর্মের আসলে অপব্যাখ্যা দেওয়া হয়েছে, কোনো ধর্মে কিন্তু আসলে নারীদেরকে অবদমন অত্যাচারের কথা বলা নাই। মানে আমি অবশ্য অত ধর্ম জানি না, কিন্তু যেটুকু আমি জানি যেই ধরনের বয়ান বা বক্তব্য আমি বিভিন্ন ওয়াজ মাহফিলে কানে ভেসে আসে শুনি, সেখানে যেই ধরনের কথা বলা হয়েছে সেগুলো কিন্তু আসলে আদৌ ধর্মের কথা নাকি যে ব্যক্তি এগুলো প্রচার করছেন এটা তার মানসিকতাকে ধর্মের একটা লেভাস দিয়ে প্রচারণার মধ্যে উনি নেমেছেন, সেইটা আসলে আমরা কেউ খতিয়ে দেখি না। আমরা কোরআনও পড়ি না, হাদিসও পড়ি না, বাইবেলও পড়ি না, আমরা আরেকজনের কাছ থেকে শুনে শুনে সেটাকে আমরা প্রমোট করছি। আমার মনে হয় যে আমাদের যারা নিজেদেরকে ধার্মিক দাবি করেন তারা যদি আসলেই ধর্মচর্চার জায়গা থেকে নিজে কোরআনটাকে পড়তেন, বাইবেলটা পড়তেন, নিজের মতো করে অ্যানালাইসিসগুলো করতেন, তাহলে হয়তো এই অবস্থা হতো না। একটা বিষয় দেখেন সালমা আক্তার, আপনার কাছে যদি একটু জানতে চাই যে রাষ্ট্রের যে ভূমিকা, রাষ্ট্র আমরা দেখতে পাচ্ছি যে সে রাষ্ট্র তার জায়গা থেকে চেষ্টা করেছে নারীকে একটা জায়গা দিতে, এবং আটকে তো আসলে রাখা যায় না, নারী তার নিজস্ব যোগ্যতাতেই অনেকখানি এগিয়ে এসেছে বা আসছে এখনো। এখন বলা হচ্ছে যে ডিভোর্সের রেট বেড়েছে নারীর শিক্ষার কারণে, নারী বেশি চাকরি বাকরি করছে, বেশি বহির্মুখী হচ্ছে, এই কারণে ডিভোর্স রেট, এবং এটা তো আমাদের হিসাবেই আছে, পরিসংখ্যানেই আছে যে নারীরা বেশি ডিভোর্স দিচ্ছে। আসলে কি পড়াশোনাই এটার মূল উদ্দেশ্য, নাকি পড়াশোনা করার পরে একটা মেয়ের ভেতরে যে ডিগনিটি বোধের জন্ম হয় এবং তখন এক ধরনের সংঘর্ষ হয় তার সমাজের সাথে, সংসারের সাথে, সেটি মূল কারণ? ডিগনিটি তো অবভিয়াসলি হয়, একটা নারী যখন শিক্ষিত হচ্ছেন, নিজের পায়ে দাঁড়াচ্ছেন, তাকে ডিপেন্ড করতে হচ্ছে না। আমার কাছে মনে হয় জায়গাটা আরেকটু বেশি অর্থনৈতিক জায়গায়, যে একটা সময় কিন্তু ডিগনিটিটা থাকার পরেও তিনি ভয়ে বের হতে পারেননি, কেননা তার বাবা, তার ভাই তাদেরকে বাড়িতে জায়গা দেবে না, আত্মীয় স্বজনরা জায়গা দেবে না। দ্বিতীয় ব্যাপারটি ছিল যে চিলড্রেন্স কাস্টডি, তাদেরকে টেক কেয়ার করা। নারীরা সবসময় ভয় পেয়েছেন এই বাচ্চাটার ভবিষ্যৎটা খুব অন্ধকার হয়ে যাবে। আমি মনে করি না মোটেও যে শুধুই কেউ একটা সম্পর্ক থেকে বের হয়ে যাচ্ছে। অবশ্যই এরকম একটা পর্যায়ে কেউ বেরোচ্ছেন, আমি প্রায় বলি ট্রেড অফটা কোথায়, যে তার কাছে থেকেই অশান্তির মধ্যে থেকে সেটা মনে হচ্ছে বেটার, নাকি বের হয়ে গিয়ে মনে হচ্ছে যে নিজের আত্মসম্মান বোধ, নিজের সন্তানের জন্য, ভবিষ্যতের জন্য বেটার। তা আমার কাছে মনে হচ্ছে শুধু যে এটা মানে দৃষ্টিভঙ্গি তা না, এটা হচ্ছে যে আসলে বেটার অফ একটা লাইফ ফর দ্য চিলড্রেন, নট অনলি ফর সেলফ। বেশিরভাগ নারীরাই যে খুব একটা বদলানো জীবন পান তা কিন্তু না, তারা কিন্তু মূলত আগের জীবনেই থাকেন আত্মসম্মান বোধ নিয়ে, একটা আত্মপরিচয় নিয়ে, এবং তাদের সন্তানরাও কিন্তু বড় হয়ে অনেক ডিগনিটি নিয়ে বড় হয়, যে সে একটা পিসফুল মাদারহুড পেয়েছে। একটা কনফ্লিক্টিং রিলেশনশিপের মধ্যে থাকলে বাচ্চারা খুব এফেক্টেড হয়। আমরা এক্সপেক্ট করবো যে সবগুলো পরিবারই চমৎকার হোক এবং শিশুরা ভালো হোক, কিন্তু সেক্ষেত্রে তো দুজনেরই আসলে কম্প্রোমাইজ, দুজনের অ্যাডজাস্টমেন্ট, দুজনের আন্ডারস্ট্যান্ডিং, মিউচুয়াল রেসপেক্ট, এই বিষয়গুলো খুব জরুরি। আরেকটা বিষয় হচ্ছে যে সোসাইটির অ্যাকসেপ্টেন্সটা বাড়ছে। একটা সময় একটা মেয়ে ডিভোর্স হয়ে গেলে হাইড করে থাকতে হতো অলমোস্ট, অন্যরা সবসময় একটা নেতিবাচক কথা, সেটা কিছুটা হলেও কমেছে। আর যদি নাও কমে, যারা ডিভোর্স হচ্ছেন বা নিচ্ছেন তারা সেটাকে অ্যাকোমোডেট করছেন, এম্পাওয়ার করছেন, তারা সেটাকে অ্যাভয়েড করছেন। তারপরে আমি একটু অ্যাড করি উর্মি আপা, সেটা হলো যে আরেকটা জিনিস আপনি দেখেন, আগে যে সংস্কৃতিটা ছিল নীরবতার সংস্কৃতি, যে আমি সহিংসতার শিকার কিন্তু আমি বলবো না, এখন কিন্তু নারীরা ওই সংস্কৃতি থেকেও বের হয়ে আসছে। আমাদের অনেক আপনার মিটু মুভমেন্টের সময় অনেকে কিন্তু খুব বোল্ডলি তাদের সহিংসতার জীবনের অভিজ্ঞতার কথা তারা প্রকাশ করেছেন। তো এইভাবে হয় কি, সমাজে কিন্তু এখন ন্যারেটিভ আছে। এখন একটা মেয়ে যখন নিজে একটা
সহিংসতার মধ্যে থাকছে, কিন্তু যখন সে আরেকটা মেয়েকে দেখছে যে একটা মেয়ে সাহসের সাথে এগিয়ে আসছে, ফাইট করছে, সে সমাজ ওই ন্যারেটিভটাও তাকে কিন্তু অনেক ইন্সপায়ার করে যে আচ্ছা ওরা দুজন যদি পারে আমিও পারবো। তার জীবনটা অবভিয়াসলি স্মুথ না, কিন্তু লড়াইয়ের শক্তিটা বেড়ে যায়। পশ্চাৎপদতা নিয়ে কথা বলছি, আমরা আবারও ফিরবো আসলে বিরতির পর, যে কি কি পশ্চাৎপদতার কারণে আসলে নারীদের শিক্ষা নিয়েও ইভেন কথা হয়। আমরা ফিরছি বিরতির পর, একটা বিরতি নিচ্ছি, অন্য পক্ষে থাকুন ডিবিসি নিউজের সঙ্গে। স্বাগত। অন্য পক্ষে আরও একবার আমরা আজ আলোচনা করছি নারীর জীবন নিয়ে, সমাজের পশ্চাৎপদতার উৎস কোথায় এই বিষয়ে। আমরা যেহেতু পশ্চাৎপদতা নিয়ে কথা বলছি, মাহফুজা মালা, আপনার কাছে যদি একটু প্রশ্ন রাখি আমি, যে ঠিক আছে, আপনারা দুজনেই বললেন যে বেশ কিছু বিষয় আসলে অনেক এগিয়েছে নারী, ডিভোর্সের বিষয়ে খুব একটা এখন আর সে আগের ট্যাবু নাই, বা আরও কিছু কিছু বিষয়। কিন্তু আমি আসলে কথা বলতে চাই আসলে যে ভীতি করে এই বিষয়টা, যে যেভাবে আসলে নারীকে এক একদিন এবং খুব সুন্দর মোড়কে উপস্থাপন করা হয় যে আসলে নারীর শিক্ষা কতখানি ক্ষতিকর। হ্যাঁ, আসলে আপনারা মনে করছেন যে এটি আপনাদের উপকার করছে, কিন্তু এটি আসলে আপনাদের অপকার করছে, এটা পুঁজিবাদীদের এক ধরনের ষড়যন্ত্র, এই বিষয়গুলো বলা হচ্ছে, এবং এগুলো একটা শ্রেণীর মানুষ কিন্তু খুব পছন্দ করছে। এবং মজার ব্যাপার হচ্ছে বলানো হচ্ছে শিক্ষিত মানুষজন দিয়ে। আমি দেখছি যে বুয়েট থেকে পাশ করা বা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক অথবা গাইনির যে ডাক্তারের কথা আমি বললাম, নারী ডাক্তার, তিনি নিজে গাইনির ডাক্তার কিন্তু হয়েছেন পড়াশোনা করে। হ্যাঁ, কিন্তু তিনি বলছেন যে নারীরা যদি ঠিক টাইম মতো বিয়ে না করে তাহলে এই হয় সমাজ, এবং সেগুলো শিক্ষিত মানুষেরা ছড়াচ্ছেন। এভাবেই তো আসলে সমাজের ভেতরেও জিনিসটা একটা সময় পাক খেয়ে হয়। এখন আমার প্রশ্ন হচ্ছে সেই জায়গাতেই যে এই বিষয়গুলো তাহলে প্রতিরোধ করার উপায়টা কি? ধন্যবাদ আপু। প্রথম কথা হলো যে আপনি যাদের নাম রেফারেন্সে বললেন, আমি আদৌ আসলে তাদেরকে শিক্ষিত বলবো কিনা একটু দ্বিধান্বিত। হয়তো তারা ডিগ্রিধারী হতে পারেন, কিন্তু শিক্ষার যে পেশাগতভাবেও ভালো জায়গায় আছেন, যে মেধা এবং মননের পরিবর্তন, ওনাদের আচরণ এবং ওনাদের কথাবার্তা শুনলে মনে হয় না যে মেধা এবং মননের সেই পরিবর্তনটা ওনারা এনেছেন। একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে ওনারা ডিগ্রি অর্জন করেছেন এবং সেটাকে ব্যবহার করে কিছু কর্মস্থলে ওনারা ইনভলভ। আর যেটা আমি আমার আগের বক্তব্যেই বলেছিলাম যে এই হঠাৎ করে নারীদের এই বিচরণ এবং ক্ষমতার যে তার শেয়ার করতে হচ্ছে, পুরুষ নারী একটা ক্ষমতার শেয়ারিং এর মধ্যে আসছে, এই জায়গাটা এত সহজে আসবে না। কারণ এত যুগে যুগে আপনার এই পুরুষরা হলো একচ্ছত্র অধিপত্য করে আসছে, সেই জায়গায় নারীকে হঠাৎ করে সেইভাবে দেখে অভ্যস্ত না। তো এই জায়গাগুলোকে থামানোর জন্যই হয়তো কখনো ধর্ম, কখনো শিক্ষাকে তারা মনে করছে যে এই শিক্ষিত মেয়েরাই তো আসলে এই তাদেরকে কন্ট্রোল করা যায় না, তাদেরকে অবদমন করা যায় না। তাহলে শিক্ষাটাই হলো তারা একটা বড় থ্রেট হিসেবে নিচ্ছে, যে শিক্ষিত মেয়েরা এসে আমার এতদিনের প্রথাকে চ্যালেঞ্জ করছে, আমার কর্মস্থলে আসছে, শিক্ষিত মেয়েদেরকে অবদমন করা যায় না। যে জন্য ওরা হলো যে ওই জায়গাটাতে, কারণ আপনি যে বলছিলেন যে ধর্মকে অপব্যবহার করছে, কোনো ধর্ম কিন্তু বলে নাই নারীকে তুমি অশিক্ষিত থাকা। ইভেন আমি যদি মুসলিম হিসেবে আমাদের ধর্মের রেফারেন্সেই বলি, আমাদের ধর্মে পরিষ্কার বলা আছে যে প্রত্যেক নরনারীর জন্য জ্ঞান অর্জন ফরজ, জ্ঞান অর্জনের জন্য প্রয়োজনে তুমি সুদূর চীনেও যাও, সেখানে কিন্তু বলে নাই যে নারী তুমি ঘরে থাকো। তাহলে এই যে অপব্যাখ্যা এবং আমাদের না জানার কারণে, মানে আমরা না জেনে ধর্মচর্চায় নেমে গিয়েছি, সেটার কারণ থেকে কিন্তু এই জিনিসগুলো আসছে। এবং আমি জিনিসগুলোকে এখন পর্যন্ত পজিটিভলি দেখি। যে কোনো মানে পরিবর্তনের জন্য আসলে একটা ডিবেট এবং ডিসকাশনের মধ্যে দিয়ে যেতে হয়, একটা কোনো ট্রান্সফরমেশন আসলে সহজে আসে না। তো আমরা হয়তো ওই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আগাচ্ছি। নেগেটিভ যেমন আছে, আমি বলবো যে আপনি যে বলছিলেন যে পশ্চাৎপদ হয়ে যাচ্ছে কিনা, তো আমার ওইটাতেও একটু চিন্তাটা এরকম যে আমরা কি আসলে পশ্চাৎপদ হচ্ছি, নাকি আমাদের প্রচার প্রসার নারীদের উঠে দাঁড়ানো রুখে দাঁড়ানোটা বেড়েছে। কারণ এই মিসোজিনি আগেও ছিল, এটা প্রাচীন কাল থেকে যুগে যুগে আছে। এটা হয়তো এখন সামাজিক গণমাধ্যমের কারণে বেশি প্রকাশ হচ্ছে, গবেষণা হচ্ছে, প্রচার বেড়েছে, নারীরা কথা বলছে। আপনার কাছে একই প্রশ্ন সালমা আক্তার, যে কিভাবে প্রতিরোধ করা যায়? এটা কি কথা বেশি বলা, বারবার বলা, সেটিও একটা উপায় হতে পারে? আপনি যদি
আমি শুধু একটু তাত্ত্বিক একটা পয়েন্টে যাব যে এখন যে বিতর্কটা আবার এসছে যে নারীরা ঘরে থাকবে কিনা, সেটা কিন্তু একটা ট্রিপল বার্ডেন একটা তাত্ত্বিক ইয়ে থেকে এসেছে যে নারীদের উপর আসলে আমরা কি এডুকেট করে বার্ডেন চাপিয়ে দিচ্ছি কিনা, যে তার তো কোনো বাড়ির কাজের রিলিফ নাই, তিনি আবার মার্কেটে যাবেন, চিলড্রেনদেরকে দায়িত্ব নেবেন। তো সেখান থেকেও কিন্তু একটা তথ্য এসছে যে বলা হচ্ছে যে ক্যাপিটালিজম হচ্ছে একটা টু হেডেড বেস্ট, একদিকে নারীদেরকে ক্যাপিটালিস্ট লিখেও যেভাবে আবার হোমেও এক্সপ্লয়েট করছে। এবং মালা যেটা বলছিলেন, রিলিজিয়ান কোনোখানেই নারীদেরকে আটকে রাখার কথা বলে নাই। হযরত খাদিজা আমরা যদি জানি তিনি ব্যবসায়ী ছিলেন, হযরত আয়েশা যোদ্ধা ছিলেন, এবং প্রচুর ইসলামে নারীদেরকে পাওয়া যাবে যারা সেই সময় তারা কিন্তু অনেক কিছুতেই পার্টিসিপেট করেছেন। এবং এই বিষয়গুলো কিন্তু আমরা খুব একটা পোট্রে করি না, খুব একটা তুলে ধরি না, না। আমরা এই বিষয়গুলো তুলে ধরি না, তার কারণ মালা প্রথম যেটা বলেছে আমি একদমই একমত যে আমরা নিজেরা এডুকেশন নিয়ে মানে রিলিজিয়ন নিয়ে পড়াশোনা করি না। আমরা কিন্তু কেউ জানি না ওই সূরায় অত আয়াতে আসলে কি বলা আছে। আমার কাছে মনে হয় একটা জিনিস হচ্ছে এই জায়গায় আমাদেরকে রিলিজিয়ানটা স্কুল লেভেলে, প্রত্যেক রিলিজিয়ান আমি বলছি না যে সেটা শুধু ইসলাম, স্কুল লেভেলে বেসিক ইস্যুসগুলোকে যদি বাচ্চাদেরকে আলোচনা করা হয়, এই মাইন্ডসেটটা তৈরি হবে যে তারা রং ইমপ্রেশনটাতে যাবে না। দ্বিতীয়টা হচ্ছে একটা হচ্ছে অবশ্যই ডিসপ্লে করা যে যারা কিনা ডিভোর্সি হচ্ছে তাদের ব্যাকগ্রাউন্ড, তাদের ইস্যুস, নিডস, সেটা আসলে কি আমরা কি গবেষণা করেছি যে কি কারণে তারা হয়েছে। আমি একটা থানার উপরে একটা কাজ করেছিলাম, সেখানে কিন্তু দেখা গেছে যে ডিভোর্স যারা হচ্ছে তাদের একটা বড় কারণ হচ্ছে তাদের হাজব্যান্ডরা তাদেরকে ফিজিক্যালি টর্চার করছিল, ডাউরির জন্য টর্চার করছিল, সেক্সুয়াল মানে ফিজিক্যালি ফোর্সফুলি সেক্সুয়াল হ্যারাসমেন্ট করছিল, অথবা ছিল সে ডিসঅনেস্ট ছিল রিলেশনশিপে, ভরণ পোষণ দিচ্ছিল না। তাহলে একজন নারী কি কারণে তার নিজের জব থাকার পরেও কোনো ধরনের একটা প্রাপ্তি ছাড়া একটা রিলেশনশিপে থেকে যাবেন? এই বিষয়গুলো নিয়ে কথা হয়, এই বিষয়গুলো নিয়ে কথা হওয়া দরকার, গবেষণাগুলো হওয়া দরকার। কেন ঢালাও ভাবে না বলে যে নারীরা শিক্ষিত হচ্ছে বলে, মে নট বি দ্য কেস। আমি একটু এক লাইন অ্যাড করতে চাই আপু, এক লাইন, সেটা হলো যে আমরা নীতি নির্ধারণের পর্যায়ে যারা আছি আমরা আইন করে ভাবছি যে আমাদের দায়িত্ব শেষ, কিন্তু এটার ইমপ্লিমেন্টেশনেও সরকারকে এবং সংশ্লিষ্ট সবাইকে আসলে ওই উদ্যোগী হয়ে এবং কাজ ফলো করতে আপটা হবে, রাখতে হবে যে কতখানি কি করতে হবে। হচ্ছে। অনেক ধন্যবাদ মাহফুজা মালা এবং সালমা আক্তার সময় দেওয়ার জন্য। এই ছিল আজকের অন্য পক্ষে। টিভিসি নিউজের সঙ্গে থাকুন 24 ঘন্টা।